সরোয়ার্দী উদ্যানেও 65 বছরের এক বৃদ্ধাকেও ধর্ষণ করা হয়েছে। ফলে এর মধ্যে দিয়ে কি বোঝা যায়? এর মধ্যে দিয়ে এটাই বোঝা যায় যে আসলে ধর্ষণের জন্য কিন্তু আসলে পোশাক দায়ী, দায়ী হচ্ছে সোসাইটির যে দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি। এবং আপনি দেখবেন সিনেমা, আমাদের এখানকার যে বিনোদনের যে ব্যবস্থা, এখানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বলে একজন পুরুষ নারীকে দেখার সময় এটা ঠিক ঠিক ইয়ে করতে পারছি না, পার্থক্য তৈরি করতে পারছি না যে একজন টিভিতে উনি যে অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, সেই অ্যাডভার্টাইজমেন্টে যখন একটা যে কোনো একটা সাধারণ পণ্যের বিজ্ঞাপনেও আপনি দেখবেন যে একজন নারীকে সেখানে একদম লাস্যময়ী ভাবে, সেখানে আর মুখরোচক ভাবে সেখানে প্রেজেন্ট করা হচ্ছে, যার ফলে সোসাইটির দৃষ্টিভঙ্গি মেয়েদের প্রতি কিন্তু খুবই বাজে ভাবে যাচ্ছে। ফলে আমরা বারবার বলছি যে কেন এগুলো হচ্ছে, কারণ নারীর প্রতি সোসাইটির এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে না। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার আয়োজন নাই। কত শেখ হাসিনা আমলে যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছিল তার মধ্যে দিয়ে শিক্ষার একটা বড় ধরনের ক্ষতি করেছে, একদম প্রাথমিক পর্যায়ে থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত। এই যে শিক্ষার বাজে অবস্থা, তার উপরে আপনি ধরেন এক্সট্রা কারিকুলামের কোনো সুযোগ সুবিধা নাই, মাঠ নাই, বাচ্চারা যে খেলাধুলা করবে তার সুযোগ নাই। ছেলেমেয়েরা পর্নোগ্রাফি থেকে শুরু করে ভিডিও গেমস এইসবে আসক্ত হচ্ছে, মাদকাসক্তে আসক্ত হয়ে পড়ছে, কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে যেটা হচ্ছে যে এই যে নারীকে নিয়ে যে একটা সত্যিকার অর্থে একজন নারীকে মর্যাদার সাথে কিভাবে দেখতে হয় সেই দৃষ্টিভঙ্গি কিন্তু সোসাইটিতে তৈরি হচ্ছে না। ফলে যেটা হচ্ছে যে একজন নারীকে রাস্তাঘাটে, সেটা সে যেই পোশাকই পরে থাকুক না কেন, একটা ছোট বাচ্চাই হোক না কেন, আপনারা সেই নির্মম ঘটনা জানেন। সেই নির্মম ঘটনা আমার মনে হয় না আমার মুখে বলার কোনো ব্যাপার আছে। আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সে একটা 8 বছরের বাচ্চা, মানে সে তো আসলে কৈশোরও পার করেনি, সে এখনো একদমই মানে যুবতীও না সে। ফলে তার সাথে যেভাবে যেই মানে কি বলবো, মানে বাজে ভাবে তার সাথে যে কুকর্মটা করা হয়েছে, আমার মনে হয় যে এর মধ্য দিয়ে আসলে বোঝা যায় যে আমাদের সোসাইটি, বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে নারীর অবস্থানটা কত নিচে, এবং নারীকে দেখার এখানকার যে দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা পুরুষের, সেটা কিভাবে কত বাজে ভাবে গড়ে উঠেছে। ফলে আমরা বলতে চাই, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা মেয়ের উন্নতি ঠিক আছে কি নাই সেই বিষয় নিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেখানে তাকে হ্যারাস করা হলো, এবং সেই হ্যারাসারে আমরা দেখলাম যে শাহবাগ থানা থেকে ফুলের মালা দিয়ে হাতি কুরআন শরীফ দিয়ে ছাড়িয়ে আনা হলো। এর মধ্য দিয়ে কি হলো? এর মধ্য দিয়ে আসলে এই যে মোরাল পুলিশিং হলো, এগুলো কিন্তু আরো বেশি পেট্রোনাইজ হলো। আমরা বলতে চাই যে ধরেন এই যে সিগারেট খাওয়ার ঘটনাটাই আপনি ধরেন, সিগারেট খাওয়া অবশ্যই বাজে ব্যাপার, কিন্তু সেই সিগারেট খাওয়ার জন্য আপনি যখন একজন মেয়ের গায়ে হাত তুলছেন, এমনিতেই আপনি গণঅভ্যুত্থানের সময় জানেন যে মেয়েরা মিছিলের সামনে সারিতে রাখা হতো, কারণ মানে এই ধারণা থেকে রাখা হয়তো হয়তো মেয়েরা সামনে থাকলে পুলিশের মার চারটা কম খাবে, পুলিশ হয়তো কম মারবে, কারণ আমাদের মেয়েদের প্রতি যেই শ্রোতাবলের জায়গা থেকে হলেও কিন্তু 2টা বাড়ি কম দিবে হয়তো। কিন্তু সেই জায়গায় আমরা এসে দেখতেছি যে একজন নারীকে যখন নিপীড়ন করা হচ্ছে, সেই নিপীড়ককে আবার ফুলের মালা দিয়ে হাতে কোরআন শরীফ দিয়ে, এর মধ্য দিয়ে কি আমরা কি মেসেজ দিচ্ছি? বহির্বিশ্বেই বা আমরা কি মেসেজ দিচ্ছি? স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে বেশিরভাগ সময় নারী প্রধানমন্ত্রী ছিল। তারপরে আমাদের দেশে এখন পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় আমরা বরাবরই নারী নির্যাতনে এগিয়ে। আসলে এর কারণটা কি? দেখুন, একটা মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা বলেন বা এর আগে অন্যান্য যারা নারী নেতৃত্ব বাংলাদেশের ক্ষমতা এসেছে, তারা নিজেরা নারী থাকলেও তারা আপনি দেখেছেন যে শেখ হাসিনা আমলে যখন বেগম রোকেয়া দিবস পালন করা হইতো, সত্যিকার অর্থে বেগম রোকেয়ার চেতনা কি? সে তো নারী শিক্ষার অগ্রদূত হিসেবে আমাদের বাংলাদেশে এই বাংলায় কাজ করেছে, এবং নারীদের জাগরণের ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা ছিল। কিন্তু সেই নারীকেই যখন শেখ হাসিনা আমলে সেলিব্রেট করা হচ্ছে, তখন আমরা দেখতাম যে বেগম রোকেয়ার কোনো ছবি নাই, উল্টা শেখ মুজিবের বড় একটা ছবি থাকতে। ফলে সত্যিকার অর্থে এরা নারী চেতনার কথা বললেও সত্যিকার অর্থে নারীদের সঠিক মর্যাদা নিয়ে কিন্তু এরা কথা বলেনি। কারণ নারীরাও যদি এখানে থাকতো, নারীরাও যদি সেই সময় আপনি জানেন যে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে নারীকে ধর্ষণের শিকার হইতে হয়েছে, তাহলে সেই একটা অবস্থায় তারা মুখে তো নারী উন্নয়নের কথা বলতো, নারী ক্ষমতায়নের কথা বলতো, কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু নারীর ক্ষমতায়নের এই প্রশ্নটিকে সত্যিকার অর্থে মানে সামনে আনেনি, এবং ইচ্ছা করেই আনেনি। কারণ যখন নারী পুরুষ নির্বিশেষে যখন মানুষ নিজের মর্যাদা নিয়ে বাঁচতে শুরু করে, তখন কিন্তু অন্যায় শাসন তারা মানে না। ফলে শেখ হাসিনা যতই নারী ক্ষমতায়ন, নিজে নারী বলে সে বারবার নারীদের জন্য সে নারী বান্ধব সরকার তারা এটা বলুক না কেন, দিন শেষে কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে নারীদের উন্নয়নে কোনো কাজ করে নাই, এবং সাধারণ জনগণের উন্নয়নে আসলে কোনো কাজ করেনি। আমাদের দেশে প্রচলিত আইন ধর্ষণের বিচার করতে কতটুকু কার্যকর যদি একটু বলতেন।
নাকি আপু? দেখুন, আমাদের দেশে তো সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। আমাদের দেশে ধরেন এই যে গত 16 বছরে শেখ হাসিনা যে যে কর্মকাণ্ড করছে, সবই তো সংবিধান বিরোধী কর্মকাণ্ড। কোনোটাই কি আমাদের সংবিধান সমর্থন করে? যে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে, যেভাবে এখানে নারী পুরুষ সংখ্যালঘু থেকে শুরু করে পাহাড়ে যেভাবে নির্যাতন চলেছে গত 16 বছরে, সেগুলো কিছু কিন্তু সংবিধান সিদ্ধ ছিল না, আইনসম্মত ছিল না। কিন্তু তারপরেও কিন্তু সেই অন্যায় শাসনটা কিন্তু চলেছে। ঠিক একই ভাবে ধর্ষণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে আপনি জানেন 2020 সালেও কিন্তু একটা ধর্ষণ বিরোধী মুভমেন্ট হয়েছে বড়, করোনার পরবর্তী সময়। সে সময় আমরা বলেছিলাম যে এই আইনগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একজন ধর্ষক, এই যে ধর্ষকের যে ধর্ষক হয়ে ওঠার যে প্রক্রিয়া, একটা রাষ্ট্র কিভাবে ধর্ষক তৈরি করছে, এই যে নানান পর্নোগ্রাফি থেকে শুরু করে শিক্ষার মধ্য দিয়ে নানান ভাবে আমাদের বিনোদন মাধ্যমগুলোর মধ্য দিয়ে যেভাবে নারীদেরকে পণ্যে পরিণত করা হচ্ছে, ফলে আমরা বলছি এই যে রাষ্ট্র ইটসেলফ ধর্ষক তৈরি করার একটা মেশিন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি পুনর্গঠন না করা যায়, একদম সম্পূর্ণ ঢেলে সাজানো না যায়, এবং এই আইনের প্রয়োগ যদি নিশ্চিত করা না যায়, তাহলে আইন শুধু মুখে মুখেই থাকবে এবং আইনের খাতায় থাকবে, কিন্তু আইনের প্রয়োগটা আর বাস্তবে সম্ভব হবে না। এবং একই কাজ কিন্তু আমরা ধর্ষণের ক্ষেত্রেও দেখতে পাই। আমি ইডেন মহিলা কলেজে পড়ছি, সমাজকর্ম সাবজেক্টে। আমার নাম সুমাইয়া শাইনা।